সালাম আলাইকুম নুসরাত। কথা বলতেছিলাম আমরা এটা ওয়ালাইকুম নিয়ে। আসসালাম। হ্যাঁ, বল। খুব হিটেড ডিবেট হচ্ছে, বল। আচ্ছা, না, ফুয়াদ আব্দুল্লাহর বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছিলাম। ফুয়াদ আব্দুল্লাহ আর উমামা উমামা ফাতিমার যে সাক্ষাৎকারের ইয়াটা, নারীরা আড়ালে কেন, ওনারা যে সাক্ষাৎকারটা দিচ্ছেন, ওখানে ফুয়াদ আব্দুল্লাহর আমাদের আগের পর্বে আমি ফার্স্ট ফ্রেমওয়ার্কটা উনি যেটা পশ্চিমকে নিয়ে করছিল ওইটা নিয়ে আমরা কথা বলছি। তো সেকেন্ডটাতে আমার একটা পয়েন্ট আছে, ওনার আরেকটা যেটা ফ্রেমওয়ার্ক উনি ইউজ করছে, কারণ মানুষ কিন্তু যখন কনভারসেশন শুনে তারা কিন্তু অ্যাওয়্যার থাকে না যে তুই কোন লেন্স পড়া দিয়ে কোন লেন্স দিয়ে কথা বলতেছিস। কিন্তু আমরা যারা একাডেমিয়া থেকে আসি বা রিসার্চার যারা, তারা কিন্তু প্রথমে ফ্রেমওয়ার্কটা খুঁজে বের করতে চেষ্টা করি যে সে কোন লেন্স দিয়ে কথা বলতেছে। তো এটা অটোমেটিক আমাদের মধ্যে একটা ইনবিল্ট হয়ে যায়, রাইট? তো যখন আমি ওনার ইন্টারভিউটা শুনতেছিলাম, আমি দেখলাম যে উনি সেকেন্ড যে ফ্রেমওয়ার্কটা ইউজ করছে, সেটা আমি ওনার কথাগুলোকে কোট করে দোস্ত, আমি চাই না যে কেউ বলুক যে আমি আকাশ থেকে কথা বলতেছি। দেখ, উনি বলছে যখন উনি পশ্চিমের উদাহরণ টানলো, উপস্থাপক উনাকে জিজ্ঞেস করতে চেষ্টা করতেছিল আপনার কি মনে হয় এটা কারণ কি। কারণ আমি যেটা বুঝছি, আমি জানি না তোর কি মনে হয়েছে, উপস্থাপক কিন্তু চাচ্ছিল ওনার মুখ থেকে কিছু রিয়েল ব্যারিয়ারের কথা বের করে আনতে। আচ্ছা। তোর কি মনে হয়েছে এটা? কারণ জিজ্ঞেস না, আমি করতেছিল আপনার কি মনে হয়, কেন। তো জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনি যে পশ্চিমের কথা বলছেন, কেন আপনার কেন মনে হয় যে ওখানে এরকম। দেখ, উনি সেকেন্ড শুরু করলো কথা বলা, রাইট? জাস্ট এই যে সেকেন্ড আরেকটা জাস্টিফিকেশন আছে, এবং এই জাস্ট প্রথমটা শুনে তো আমি বিছানা থেকে লাফাই উঠছি, সেকেন্ডটা শুনে আমি বিছানা থেকে লাফ দিয়ে টেবিলে গেছি, এবং তখনই আমার স্ট্যাটাস একটা লিখতে হয়েছে, কারণ আমি জানি যে আমি যদি এটা আমার মাথা থেকে বের না করি আমি ঘুমাইতে পারবো না। আর যে আমার কাছে মনে হয়েছে যে প্রথমটা কোশ্চেন একটা আমি একদম আই উইল বি ভেরি ফ্র্যাঙ্ক, এবং আমার কোনো হেজিটেশন নেই কথাটা বলতে, প্রথমটা মনে হয়েছে ওকে ভেরি স্টুপিড অবজারভেশন, ঠিক আছে। সেকেন্ডটাতে আমার কাছে মনে হয়েছে ভেরি ইলিটারেট। এই ফ্রেম, যেমন উনি যে কথাটা বলছে, ওনাকে কারণ জিজ্ঞেস করার সাথে সাথে উনি এগুলা বলছে, দেখ এখানে কোনো বায়োলজিক্যাল অ্যাসপেক্ট আছে কিনা সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্টরা ভালো বলতে পারবে, সেকেন্ড ওয়ার্ড। থার্ড, ব্রেইনের ব্যাপার, ব্রেইন আনছে দেখ। তারপরে উনি হুম বলছে দেহতত্ত্ব, মন এবং ব্রেইন, হুম হুম তিনটা কি ওয়ার্ড ইউজ করছে উনি। এক্স্যাক্টলি দেখ, এই যে সফট মিসোজিনি যেটা, উনি হুম কোনো হিস্টোরিক্যাল, এডুকেশনাল, কালচারাল, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, রিলিজিয়াস সব ব্যারিয়ার, যে ব্যারিয়ার গুলো আমরা লিভড থ্রু করি, যেগুলো রিয়েল হুম লাইফ আমাদের হুম ব্যারিয়ার্স, সব ডিসমিস। কোথায় গেছে গা ওগুলা? ইটস ইওর প্রবলেম। শুরু করছে আমাদের ইয়া। ব্রেইন দিয়ে, আমাদের সাইকোলজি দিয়ে, আমাদের বায়োলজি দিয়ে। হুম 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 এই ইটস কাজটা আওয়ার তারা প্রবলেম। করে। এবং তখন আমার আমার লিটারালি দুঃখ লাগছে যে ছোটবেলা থেকে যে জিনিসগুলোর বিরুদ্ধে স্ট্রাগল করে আসতেছি, সেম জিনিসটা ব্যারিস্টার ফুয়াদের মতো একটা বাংলাদেশের ফিউচার লিডারের মুখ দিয়ে বের হয়েছে। আমাদের এই স্ট্রাগলের মিনিং কি নুসরাত? নো নো নো, এখানে ঠিক আছে, সে পলিটিক্যাল ইয়েতে সে তার জায়গায় ভালো করছে। অনলি থিং ইজ উইমেন আর মিসিং, উইমেন আর সাইলেন্সড, এন্ড দিস ইজ দ্য আউটকাম। ইউসে তুমি যখন ব্যারিস্টার ফুয়াদের মতন একটা সন্তান প্রডিউস করে কর্মক্ষেত্রে যাবা, সে তখন তোমার মেয়েদের জন্য এই ধরনের পলিসি গুলা ইয়ে করবে, এই পলিসি যেখানে নিয়ে আসবে। তোমার মেয়ে যখন মেয়েদের একটা ব্যারিয়ার every single structural problem comes down to your brain, your biology and your অ্যান্ড ইউর মনস্তত্ত্ব। সাইকোলজি। মনস্তত্ত্ব হ্যাঁ, মানে কি? তোমার মনস্তত্ত্ব। হরমোনাল প্রবলেম। হ্যাঁ, বল। এগুলাই। এখন দেখ, এই জিনিসটা কারা করে, তুই যখন ধর্ম নিয়ে খুবই নিচু লেভেলের, যারা ধর্মকে নিয়ে কোনো ধরনের আসলে রিসার্চে যায় না, সত্যিকারের মুসলিম স্কলারশিপ যেমন ছিল তার ধারে কাছে যারা নাই, তারা যখন ওয়াজ করে, তারা কিন্তু প্রত্যেকটা কথায় কথায় এই জিনিসগুলা টানে যে মেয়েদের ব্রেইন, মেয়েদের ব্রেইনের ওয়েট কম। এত বোগাস একটা কথা বলে, কারণ আচ্ছা ওয়েটের, ব্রেইনের আচ্ছা ওয়েট হবে তোর বডির ওয়েট এবং বডির অনেক কিছুর সাথে রিলেট করে। ব্রেনের হ্যাঁ। ওয়েটের সাথে ব্রেনের ক্যাপাসিটির যে কোনো সম্পর্ক নাই। সিম্পল, এই এতটুকু সায়েন্স ব্যারিস্টার ফুয়াদের মতো ব্যারিস্টার মানুষ বুঝে নাই নুসরাত। দ্যাট কাইন্ড অফ কান্ট্রি উই আর লিভিং ইন। এই প্লিজ এডুকেশনের আপনি মানে কি, উত্তেজিত ব্যারিস্টার হবেন হয়েছে না। কেন? আপু, হ্যাঁ, আপনি আপনি একটু ঘুম উত্তেজিত এসে হবেন পড়ুন। না। আপনি একটু ঘুম এসে পড়ুন, আমি আপনাকে কয়েকটা কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে তুই ফার্স্টে একদিন ওই বল মন বল খারাপ বল। কি পার্সোনাল না, পার্সোনাল না পলিটিক্যাল? হ্যাঁ, এই যে পার্সোনাল, এভরি সিঙ্গেল থিং ইজ পলিটিক্যাল। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার, তুমি যে কারণে এবং এই এই দুটো এপিসোড দেখলে আশা করি মানুষজন বুঝবে যে স্ট্রাকচারাল প্রবলেম গুলাই কামস ডাউন টু ইয়োর পার্সোনাল লিমিটেশনস। এখানে তোমার তোর ইয়েতে
কি হলো, ইকোনমিক বাবল হইলো কি যেন একটা, মানে ওই যে ব্যাংক ট্যাঙ্ক গুলো ইচ্ছা ওই যে মতো ভুলভাল ক্রেডিট দিয়ে ইচ্ছা মতো টাকা খেয়ে যখন ব্যাংক গুলো ফুলে ফেপে গেল, আমি নামটা ভুলে গেছি, হ্যাঁ। ওই যে গ্লোবাল তারপরে তো ফাইন্যান্সিয়াল সব, ক্রাইসিস, জিএফসি। হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে সব গিয়ে ধপাস করে মানুষ প্রচুর টাকা ইয়ে করলো। এটার হুম। মেইন সমস্যা ছিল ব্যাংকগুলো এত বড় হয়ে গেছিল, হ্যাঁ, তারা ইচ্ছা মতো মনোপলি করছে, এবং এটা মানে গভর্নমেন্ট হচ্ছে তোকে ল দিয়ে এগুলোকে আটকাইতে পারে নাই পারেন। বা চায় নাই, হোয়াট এভার। ডু নো হোয়াট ইট কেম ডাউন টু, মানুষজন তারপরে মানে এরপরে এসব ইয়েটিয়ে ধামাচাপা দেওয়ার জন্য পলিটিক্যাল ইয়ে থেকে বলা হইলো যে মানুষ আসলে এনাফ ফিনান্সিয়ালি অ্যাওয়্যার না, এই জন্য ভিকটিম ব্লেমিং, হা হা। ভিকটিম ব্লেমিং ইটস ইওর প্রবলেম। হ্যাঁ, তো তখন তুমি যখন একটা ব্যাড ফাইন্যান্সিয়াল চয়েস মেক করো, তুমি এনাফ অ্যাওয়্যার ছিল না, এই জন্য তুমি এটা করছো, ইটস আ ভিকটিম ব্লেমিং। তুমি যখন বাইরে গিয়ে রেপড হও, তোমার ইয়ের কারণে তুমি হেসো, ইটস আ তুমি ভিকটিম হচ্ছে ব্লেমিং। এভরি সিঙ্গেল থিং তুমি যখন, এভরি সিঙ্গেল থিং হ্যাজ আ স্ট্রাকচারাল এরিয়া। হ্যাঁ, স্ট্রাকচারাল বলতে আমি বুঝাচ্ছি এনিথিং তোমার নিজের কন্ট্রোলে যা নাই, তার বাইরে সবকিছুকে আমি স্ট্রাকচারাল বলতেছি, সেটা ফ্যামিলি হতে পারে, কমিউনিটি হতে পারে, পলিটিক্স হতে পারে, হোয়াট এভার। হ্যাঁ, তো এই যে প্রত্যেকটা জিনিসের যেই একটা স্ট্রাকচারাল ইয়ে থাকে, এলিমেন্ট থাকে, ওইটাকে অগ্রাহ্য করার ইচ্ছাটা কে তুমি ওভারলুক করতে পারো না। তুমি একজন লিডার হয়ে তুমি তোমার দেশের অর্ধেক মানুষকে বলতে পারো না তোমার ব্রেইন কম দেখে তুমি তো মানে ফিল্ড ইজ সো লেভেল, হ্যাঁ, সবকিছু আছে, জাস্ট বিকজ তোমার ব্রেইন তোমাকে অ্যালাউ করতেছে না দেখে তুমি আসলে পলিটিক্স আসতে পারলা না। হ্যাঁ, হুম। দেখ, ওনার এখানে এই যে তুই স্ট্রাকচারাল ব্যারিয়ার গুলার কথা বললি না, আমি খুব ভালো করে জানি ব্যারিস্টার ফুয়াদ এই হাদিসের কথা খুবই শুনছে, যেহেতু উনি পলিটিক্সে আছে এবং উনি জানে এগুলা, যে এই ধরনের ব্যারিয়ার গুলা মেয়েরা ফেস করে। বাট হি ইজ ভেরি ক্লেভার, ভেরি ডিপ্লোমেটিক টু মেড হিজ ওয়ে অ্যারাউন্ড। দেখ, তুই কোনো মুসলিম মেয়ে যখন পলিটিক্সে আসতে চায় আমাদের দেশে, বিশেষ করে খালেদা হাসিনাকে নিয়ে কত জায়গায় আমি মানে আহ, কত জায়গায় এই হাদিসটা বলা হয় যে মেয়েদের পলিটিক্যাল পার্টিসিপেশন এটা লাইক হারাম, মেয়েদের লিডারশিপ হারাম, মেয়েদের লিডারশিপে এটাই ভাবে বলে যে মেয়েদের লিডারশিপ, যে যে জাতিকে মেয়েরা লিডার হিসেবে ইয়া করে সে জাতি ধ্বংস হতে বাধ্য। মজার কথা হুম। হচ্ছে, দেখ এই যে এটা যে কত বড় একটা রিলিজিয়াস ব্যারিয়ার মেয়েদের জন্য পলিটিক্সে পার্টিসিপেট না করার জন্য, বিশেষ করে আমাদের মতো মেয়েদের জন্য। এবং এই হাদিসটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 20 বছর পরে এটা আহাদ হাদিস, ধর সিঙ্গেল ন্যারেটিভ, এটার এটার পিছনে হচ্ছে ওয়ান সিঙ্গেল পার্সন এই হাদিসটা ন্যারেট করছে, বর্ণনা করছে। তার মানে হচ্ছে এই হাদিসের অ্যাকসেপ্টেন্স লেভেল তোর এখান থেকে ঠাস করে একদম নিচে চলে আসবে। কারণ এখানে আরো অনেকগুলো জিনিস আছে, কন্ডিশন আছে, আমি তার হাদিস ইয়া নিয়ে এখানে এখন বলার স্কোপ নাই। বটম লাইন হচ্ছে হাদিসটা অত স্ট্রং না, প্রবলেম্যাটিক, লাইক হ্যাঁ, আদার্স, ইউ হ্যাঁ, কান্ট প্রবলেমেটিক, ইউ ওকে। কান্ট মেক এ মেজর প্রিন্সিপালস আউট অফ দ্যাট। আউট কারণ অফ দ্যাট, ওকে, কারণ ঠিক এর আছে, এগেনস্টে আরেকটা বুঝলাম। দেখ কেন পারবি না, কারণ এটার অ্যাকসেপ্টেন্স লেভেলে এক নাম্বার হচ্ছে প্রবলেম আছে, এখানের মধ্যে পলিটিক্যাল ইন্টেনশন ছিল, এটা অনেক মুফাসসির বলছে। কারণ আয়েশা ওকে। রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইয়াতে লিড করতেছিল তখন এই হাদিসটা সামনে আসছে আউট অফ নোওয়্যার 20 বছর পরে। আরেকটা কথা আছে, এইটার এগেইনস্টে কোরআনের স্ট্রং উদাহরণ আছে মেয়েদের পলিটিক্সে। কোরআনের তুই বিলকিসকে নিয়ে যে আয়াতগুলা, আমি তো ফ্যাসিনেটেড দোস্ত, যে কোরআনের ওই আয়াতগুলা বিলকিসকে এত হাইলি প্রেজ করছে, দ্য ওয়ার্ডস ইউজ এত মানে ওনার জন্য যে ওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে বিলকিসের লিডারশিপকে। কারণ তুই তো জানিস বিলকিস ছিলেন হচ্ছে সাবার রানী, সুলাইমান আলাইহিস সালামের এগেনস্টে যে ইয়া ছিল, এবং তাকে যে সম্মান করে, মানে দ্য ওয়ার্ড গুলা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একটা ডিফারেন্ট বিউটিফুল ওয়ার্ড দোস্ত, ল্যাঙ্গুয়েজ দোস্ত, তুই যখন ওটা ওইভাবে বুঝে পড়বি, মানে বিলকিসের প্রতি ইউজ করা ওয়ার্ড গুলা ওনার পলিটিক্যাল লিডারশিপকে প্রেজ করে, অনারেবল, রেসপেক্টফুল এবং হাইলি বিউটিফুল। তাহলে তুই কোরআনে যেখানে একটা মেয়ের পলিটিক্যাল লিডারশিপ নিয়ে কথা হয়েছে এই ধরনের ওয়ার্ড ইউজ করে, তার এগেনস্টে তুই যে হাদিসের দারাজাত নিয়ে এতগুলো কোশ্চেন আছে অ্যাকসেপ্টেন্স নিয়ে, তুই ওইটাকে ইউজ করে কোনো রুল, কোনো প্রিন্সিপাল বের করে আনতে পারবি না। কিন্তু আমাদের বাংলাদেশে এই হাদিস মানে এই হাদিসকে সামনে আনে না, রিলিজিয়াস সার্কেল থেকে বা কনজারভেটিভ সার্কেল থেকে একটা মেয়ে যখন পলিটিকে স্টেপ ইন করতে চাবে, সে এই হাদিসটা শুনে নেয়, তাকে শোনানো হয় নাই, এমন ঘটনা মনে হয় না আছে। তাহলে এই যে ব্যারিয়ার, এটা একটা উদাহরণ দিলাম দোস্ত, জাস্ট ওয়ান সিঙ্গেল উদাহরণ আউট অফ কোটি কোটি উদাহরণ। হুম। স্ট্রাকচারাল ব্যারিয়ার তুই এডুকেশনের ক্ষেত্রে দেখ, আমরা পড়ালেখা করার রাইট পাইছি কখন? আমার আম্মু কি শোন একটা ঘটনা বলছে, সরি,
অনেকগুলো আছে, তার মধ্যে থেকে শুধু একটা ঘটনা বলি। সেটা হচ্ছে আম্মুরা যখন হল আম্মুদের হলের যে ইয়া থাকে, নাম ভুলে গেছি, উনি নাকি একটা খুব সুন্দর কবিতা বলতো যে কি, ওরে নারীর দল, আম, শিক্ষা দিয়া কি করিবি বল, শিক্ষা তো নয় এ যে হচ্ছে মানে জামাই পাওয়ার ছল, এই টাইপের। আমি এক্সাক্ট হ্যাঁ, ওয়ার্ডগুলো ভুলে গেছি, কিন্তু এইভাবে মিলাইছে। তো বা বিয়ে করার ছল। আম্মুর জেনারেশন থাকতে পারে, আমার জেনারেশন, আমাদের জেনারেশনে কি শিক্ষা নিয়ে কি অ্যাটিটিউড, সোশ্যাল অ্যাটিটিউড খুব বেশি চেঞ্জ হয়ে গেছে? আমরা এখনো মেয়েরা কেন ডিপ্লোমা করে, মেয়েরা অনার্স করে, তুমি অনার্স করলে তো তোমার বিয়ে হবে। আরে আমাদের আইইউসিতে, আমাদের আমরা যেভাবে প্রাইভেট ইউনিভার্সিটিতে, যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি, প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলতেছি বিকজ দিস ইজ দ্য এলিট সেকশন। সেখানে পর্যন্ত আমরা আপুদের মধ্যে এই কথা অনেক শুনতাম, এবং দ্যাট ওয়াজ ভেরি অ্যাকসেপ্টেড, যে ঠিক আছে সেকেন্ড সেমিস্টার উঠলে, থার্ড সেমিস্টার উঠলে ওনার বিয়ে হবে। এই জন্য হ্যাঁ, সিএসসি বা যে সাবজেক্টেই পড়তেছে, ইট ডিডন্ট ম্যাটার মাচ যে তুই কোন সাবজেক্টে পড়তেছস, কারণ আমরা জানি যে সেকেন্ড সেমিস্টার উঠলে ফার্স্ট সেমিস্টারে সুন্দর হলে আরো তাদের বিয়ে হয়ে যাবে। তো ওকে। এডুকেশন, এগুলার মেন্টালিটি, আমাদের সোশ্যাল মেন্টালিটি, সোশ্যাল ব্যারিয়ার, রিলিজিয়াস ব্যারিয়ার। তারপর তুই কালচারের মধ্যে দেখ, যে আমাদের কালচারে একটা মেয়ে পলিটিক্সে যাবে, পলিটিক্যাল মিটিং এ যাচ্ছে। এই জায়গায় আমি আবার উমা ফাতিমাকে ব্রিং করি, হ্যাঁ, হ্যাঁ। দুইটা জায়গায়। সেটা হচ্ছে যে যখন ওই বায়োলজি সাইকোলজি নিয়ে কথা বলা শুরু করলো, হুম। উমামা ডিড কাম ডাউন টু পার্সোনাল ইস্যুস অ্যাজ ওয়েল, পার্সোনাল প্রবলেম। সেটা বলছে আমাদের মেয়েদের পলিটিক্যাল হয়ে না ওঠার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মেয়েদের পলিটিক্যাল আড্ডা নাই, জানেন। আড্ডা করার জায়গা নাই। কারণ হচ্ছে তুমি যখন ব্যাক এন্ড ফোর্থ করো তখনই এই ডিসকাশন গুলো হয়, এইভাবে মানুষ পলিটিক্যালি অ্যাওয়ার হয়ে উঠে। যেহেতু মেয়েদের আড্ডাগুলো খুব সংক্ষিপ্ত বা খুব বিভিন্ন, ও আসলে ফিজিক্যাল স্পেসের লিমিটেশনের কথা বলছে, বাট আমি বলবো যে ইন জেনারেল হোয়াট এভার, মানে রিগার্ডলেস অফ দেয়ার ফিজিক্যালিটি, যে এই আড্ডার যে স্কোপটা, সেখানেও মেয়েদের কিন্তু এই ধরনের আড্ডা করার স্কোপটা নাই। হ্যাঁ, হুম, তো হুম। এই জায়গাটাতে সে, দ্যাটস দি ক্লোজেস্ট টু ফুয়াদ আব্দুল্লাহর কথা সে বলতে পারছে, যে তুমি শিক্ষা, এটা শিক্ষার সাথে হ্যাঁ, কানেক্টেড। হ্যাঁ। শিক্ষা তো খালি তুমি এডুকেশন তো আর ইনস্টিটিউটে হয় না, শিক্ষা তুমি বাইরে থেকে আনতেছো। তোমার কোন ধরনের বইয়ের অ্যাক্সেস আছে, কি ধরনের রিডিং মেটেরিয়াল আছে, তুমি তোমার বিনোদনে কি ইউজ করতেছো, এবং তুমি তোমার সামাজিক ইয়েতে তুমি কি ধরনের মানে ডিসকাশন গুলো করতেছো, বা তোমাকে যখন বড় করা হচ্ছে তোমার হুম। প্যারেন্টরা, গার্ডিয়ানরা তোমাকে কি ধরনের জিনিসগুলো নিয়ে অ্যাওয়্যার করছে, সবগুলো কিন্তু এডুকেশনের আন্ডারে পড়ে, অফকোর্স। রাইট? তুই দেখ, হ্যাঁ, সরি তোকে আরেকটা কাট করি, দেখ ফুয়াদ আব্দুল্লাহ বারবার কিন্তু মেয়েদের ইন্টারেস্ট, মেয়েদের ইন্টারেস্টের কথা বলতেছিল, যে মেয়েদের, ওনার কথা থেকে মনে হচ্ছিল মেয়েদের পলিটিক্সে ইন্টারেস্ট নাই। তোর তুই যে এই মাত্র বললি, এবং উমামা ফাতিমা যে কথাগুলো বলে, একটা মেয়ের পলিটিক্যাল ইন্টারেস্ট বা সে পলিটিক্যাল হয়ে উঠবে কিভাবে, তুই কয়টা ফ্যামিলিতে পলিটিক্যাল আড্ডায় একটা মেয়ে পার্টিসিপেট করে, করতে দেয়? হি ব্রট ইন দ্য কমফোর্ট, রাইট? হি, সে বলছে যে মেয়েরা কমফোর্টেবল না, বা এই ধরনের কিছু একটা বলছে। এখানে আমি বলতে চাই যে কমফোর্ট equals all the barriers put on somebody. Comfort হুম। is not a personal preference. Comfort is a calculated decision about how much barrier I'll have to face to access that. সেম হ্যাঁ, সেম ফর দ্য ওয়ার্ড ইন্টারেস্ট, সেম ফর ইন্টারেস্ট, দ্য ওয়ার্ড ইন্টারেস্ট, ইন্টারেস্ট। কমফোর্ট। এবং এক্স্যাক্টলি এই জিনিস নিয়ে মানে রিসার্চ পেপারে আমরা করি যে তোমার কেন মেন্টাল হেলথের সার্ভিস নিতে কমফোর্ট ফিল হয় না। হ্যাঁ, কারণ আমরা জানি যে এইখানে যতগুলো ব্যারিয়ার বলবে প্রত্যেকটা তোমার কমফোর্টের ডিসিশনটা নিতে রোল প্লে করছে। সেখানে তোমার সোশ্যাল স্টিগমা থাকতে পারে, হুম, স্ট্রাকচারাল হুম। অ্যাক্সেসের ব্যারিয়ার থাকতে পারে, তোমার বাচ্চা কার সাথে রাখবা, তোমার এনাফ, তোমার যে টাকাটা আছে সেটা তুমি ওইখানে, তুমি তো নিজেকেও করো না, এনাফ কেয়ার পাওয়ার যোগ্য মনে করো না। এই প্রত্যেকটা জিনিস তোমার কমফোর্ট কে ডিফাইন করে, হ্যাঁ, ইন্টারেস্ট কে ডিফাইন করে। এক্স্যাক্টলি, হ্যাঁ, আরেকটা জিনিস যেটা সে বলতেছে যে মেয়েদের যে দেখা যাচ্ছে যে হ্যাঁ তার এনভায়রনমেন্টাল নিয়ে অনেক ইন্টারেস্ট থাকতে পারে, সে সোশ্যাল গিয়ে শব্দ করতে অনেক পছন্দ করে, এগুলো তার ইন্টারেস্টের জায়গা, এগুলোও পলিটিক্যাল, সে এটা বলছে। হ্যাঁ, হুম, হুম। সবকিছুকে ব্রড সেন্সে পলিটিক্যাল বলছে, কিন্তু সে ওইটা পয়েন্ট করে নাই এগুলা হচ্ছে যে এই ব্যারিয়ার গুলো এক্সপিরিয়েন্স করার কারণে সে সেফার জায়গাগুলো বেছে নিছে। হ্যাঁ। ইন্টারেস্টিংলি আই হাইলি প্রেজ দে উমামা তখন ওইটাও বলছে যে দেখেন, আমরা যখন বের হয়েছি ওই জিনিসগুলো তো আমরা ওভারকাম করে বের হয়েছি, এবং 5th অগাস্টের পরে যে আমরা সবাই বাসে চলে গেছি কথাটা ঠিক না, আমরা চাঁদা তুলে ট্রাফিক কন্ট্রোল করছি, আমরা গণভবনে গিয়ে ঝাড়ু দিছি। সো ইট শোজ আওয়ার ইন্টারেস্ট, ইট হ্যাঁ, হ্যাঁ। শোজ দ্যাট উই আর এবল টু ওভারকাম আওয়ার ব্যারিয়ার। হাউএভার
হাওয়েভার, এরপরে হ্যাঁ হ্যাঁ। আমরা যে আমাদেরকে যেসব জায়গায় আমাদেরকে ভিজিবল দেখা গেছে সব জায়গাকে আমাদেরকে পুট ডাউন করা হয়েছে, তুই হ্যাঁ। এখানে আমি একটা উদাহরণ দিই, সরি, তোর কথাকে ইলাস্ট্রেট করতে। দেখ, আরেকটা টক শো হয়েছিল যেটা হচ্ছে নারীদেরকে আটকাতে হবেই, এরকম আরেকটা টক শো হুম। ছিল যেখানে 4 জন নারী ছিলেন। ওখানে হ্যাঁ কিন্তু হ্যাঁ। একজনে একটা উদাহরণ দিছে যে তার পলিটিক্যাল হওয়ার খেসারত হচ্ছে উনার নাম্বারটা পর্ন সাইটে দিয়ে দেওয়া হয়েছে। এবং উনার, এটা এটা খুবই খুবই একটা সিম্পল উদাহরণ, হোয়াট উইমেন ডিলস ওয়েন দে ওয়ান্ট টু কাম টু দ্য পলিটিক্স, দোস্ত। আরে, আমরা হুম এই যে ওখানে আরেকজন পার্টিসিপেন্ট ছিলেন, ওই মেয়েটা যে আর্মি পার্সনের সাথে ইয়া করছে, তাকে যে পরিমাণ স্লাট শেমিং করা হয়েছে অনলাইনে, আমি নিজে এক পর্যায়ে মনে হয়েছে আই ক্যান টেক ইট এনিমোর, ওরকম যে উনার যা খবর আসছে আমি সব স্কিপ করছি, কারণ আমি নিতে পারতেছিলাম না লোড, যে স্লাট শেমিং এবং বডি শেমিং যেভাবে করা হয়েছে ওনাকে। তারপরে তুই আমাকে দিয়ে উদাহরণ দিব নুসরাত। হুম। আমি পলিটিক্যাল উনি যে ইন্টারেস্টের কথা বলতেছে আমার অনেক রাগ লাগছে দোস্ত। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট উমেন্স ইন্টারেস্ট, যে আপনি এভাবে ব্লাটান্টলি একটা ব্লাঙ্কেটেড স্টেটমেন্ট দিয়ে দিচ্ছেন যে মেয়েদের ইন্টারেস্ট আসলে কোথায়? ডু ইউ নো এনিথিং অ্যাবাউট আমাদের ইন্টারেস্ট আসলে কোথায়? আমি পলিটিক্যাল ফ্যামিলিতে তোর জন্ম নিয়ে বড় হয়েছি, রাইট? আমি পুরাই হুম পলিটিক্যাল হুম। একটা পার্সন। সে সেই আমি ভার্চুয়াল ওয়ার্ল্ডে তোর 2007 থেকে যেখানে আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজমের সাথে জড়িত, ইট টুক মি 15 years টু ডিসাইড যে আমি যে আমার ফেস অনলাইনে দেখাবো এর কনসিকুয়েন্সের সাথে আমি ডিল করতে পারবো কিনা। 15 বছর লাগছে আমার এই এই একটা ডিসিশন নিতে, যে আমি আমার ফেস দেখাবো, আমি আমার আইডেন্টিটি ক্লেম করবো, ইয়েস দিস ইজ মি, লুক এট মি, দিস ইজ মি। এর আগ পর্যন্ত আমার নামটা ছিল একটা ঘোস্টের নাম, ফারজানা মাহবুবা, and I wanted to put a face in that. 15 বছর লাগছে। What does he know about our barriers and our challenges, Nusrat? How come a হুম leader হুম like him হুম can tell that it's about interest? হুম হুম আমার রেগে হুম যাওয়াটা হুম। সঙ্গত কিনা তুই আমাকে বল। খুবই সঙ্গত, অবশ্যই। হ্যাঁ, এখন সে জানে না, তার ইগনোরেন্স নিয়ে আমি দুনিয়া ফাটাবো। এখানে তো এগেইন আমার মনে হচ্ছে যে আই এম লুকিং আপ টু সামওয়ানস অ্যাপ্রুভাল। নো, এখানে আমার অবজেকশন আছে কথা দোস্ত। সেটা হচ্ছে আমি তাকে এখানে ছেলে বা কে হিসেবে দেখতেছি না, আমি দেখতেছি আমার দেশের ফিউচার লিডার হিসেবে। হিজ টক্স, হিজ আইডিয়াস ইজ গোয়িং টু ইম্প্যাক্ট দ্য উমেন পলিসিস অফ মাই কান্ট্রি। সো দ্যাটস ওয়াই আমি তাকে নিয়ে তার কথাকে এত বেশি ইম্পর্টেন্স দিয়েছি, কারণ বাংলাদেশ এখন যে অবস্থায় আছে আফটার রেভলিউশন, বাংলাদেশ উমামা ফাতিমা ফুয়াদ আবদুল্লাদের মতো লিডারদের দিকে তাকায় আছে। আমরা কিন্তু তুই দেখিস যতগুলা আমি সোশ্যাল মিডিয়াতে রিসেন্টলি যতগুলা দেখছি নির্বাচন হলে কাকে ভোট দিবেন, ম্যাক্সিমাম ওইগুলা সবাই পার্সোনাল প্রোফাইলে যা করতেছে, ম্যাক্সিমাম গুলাতে আমি দেখলাম যে সবাই বেশির ভোট আসছে ছাত্রদের নতুন দল অথবা নতুন দল। আমরা ওনাদের মতো মানুষদের দিকে তাকাই আছি যে ওনারা আমাদেরকে লিড করবে, সেই ওনারা যদি এরকম সফট মিসোজিনিস্টিক আইডিয়াস নিয়ে ভরে থাকে, ওনারা যদি আমাদের সমস্যাগুলোকে ক্লেম না করে, উনি অ্যাকনোলেজ করতেছে না যে মহিলাদের সমস্যা আছে, তাইলে আমরা আমরা কই যাবো দোস্ত? কারণ উমামা ফাতিমাকে নিয়ে কেন বা মহিলাদেরকে নিয়ে কেন আমরা এত বেশি কথা বলতেছি না? কারণ আমরা জানি যে মহিলারা কতটুকু যেতে পারবে, তাদেরকে কতটুকু যেতে দেওয়া হবে। ওখানে যাবে ফুয়াদ আব্দুল্লাহর মতো মানুষেরা পলিসি মেকিং এ। ইন্টারেস্টিংলি জানিস, এই টকে কিন্তু ওই উপস্থাপক আরেকটা মেয়েকে আনতে চাইছিল, মা ফাতিমা বলছে না, একজন পুরুষ মানুষকে আনেন। হ্যাঁ, আমরা তো এই যে ওই বলবোই। চয়েসটা, মাশাল্লাহ, মানে মাশাআল্লাহ। আমার কাছে মনে হচ্ছে শি স্টিল অন দ্য ভেরি মাচ রাইট ট্র্যাক। কিন্তু ওনার উনি আসলে কোনো সাপোর্ট মনে হয়, এবং ওইটাও বলছে যে এই যে বিপ্লবের পরে তো মনে হচ্ছে যে সবকিছু নতুন স্লেটে শুরু হবে, কিন্তু হুম সেইখানেও দেখা গেছে মেয়েরা সেই জায়গাটা পাচ্ছে না, কারণ তাকে যখন ইয়ে করা হয়েছে, মিটিং গুলো দেওয়া হচ্ছে রাতের বেলা, একটা মেয়ে হুম। যে রাতের বেলা মিটিং এ থাকতে পারবে না, এটা তো কমন সেন্স। তো তুমি কি ইয়েটা বের করতেছো, হ্যাঁ কি হ্যাঁ। জায়গাটা, স্পেসটা মেক করতেছো একটা মেয়ের জন্য টু মেক ইট মোর কমফোর্টেবল, তাই না? ফুয়াদ এটা আব্দুল্লাহ। এটা আসলে যে হ্যাঁ চাকরির ক্ষেত্রে একটা মেয়ের যেই ব্যারিয়ার গুলো, মাদারহুডের সাথে ক্লাসের, যেখানে ইউ আর নট মেকিং এনাফ স্পেস, একই সমস্যা হচ্ছে তুমি কি আর ইউ বিং উইমেন কনসিয়াস তুমি যখন একটা পলিটিক্যাল স্পেস রেডি করতেছো। হ্যাঁ বল। তুই দেখ, উমামা ফাতিমার কথা যখন আমি শুনতেছিলাম, আমি জানি না অন্যরা কিভাবে রিলেট করে, আমি না এই যে মেয়েরা যারা এখন আছে, উমামা ফাতিমা, নুসরাত তাবাসসুম, যতটুকু করতেছে ওনারা, নুসরাত তাবাসসুম বেশি কাজ করতেছেন ব্যাকগ্রাউন্ডে, এবং ওই যে ওনার একটা কথা আমি শুনতে পাই নাই। নারীকে আটকাতে হবেই কথাটা শুনিস। এবং ওখানে ওখানে কিন্তু নুসরাত ফাতিমা খুব এলিগেন্টলি নুসরাত তাবাসসুম, জিনিসটা হ্যাঁ। বলছে, নুসরাত তাবাসসুম, যে আচ্ছা 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 আচ্ছা। কেন উনি নিজেকে ব্যাকগ্রাউন্ডের পলিটিক্সে নিয়ে গেছে, মানে
সাইবার বুলিং দোস্ত, সাইবার হ্যারাসমেন্ট, এবং আমার খুবই কষ্ট লাগছে। নাহিদ তো, আমাদের নাহিদ আসিফ যারা, দেখ আমাদের, উই উই ফিল লাইক দে আর আওয়ার্স। তারা কিন্তু দেখা উচিত ছিল যে ইমিডিয়েটলি রেভলিউশনের পরে অনলাইনে মেয়ে অ্যাক্টিভিস্টদেরকে কিভাবে টার্গেট করে করে সাইবার হ্যারাসমেন্ট কি এক্সট্রিম লেভেলে করা হয়েছে, তারা এগুলো নিয়ে কোনো ইয়া করে নাই। আমি, অস্ট্রেলিয়াতে কেউ সাইবার বুলি করলে আমরা পুলিশের কাছে যেতে পারি, কিন্তু বাংলাদেশ থেকে যখন করতেছে আমি তো কোথাও যেতে পারতেছি না। আমার যেমন প্রোফাইল 70,000 ফলোয়ারের প্রোফাইল দোস্ত, ইটস গন। আমার অ্যাক্টিভিজমের পুরো ইয়াটা চলে গেছে, শেষ। কিন্তু এটা তো কিছুই না, আমি বলতে গেলে কিছুই ফেস করি নাই। যারা এই যে যেমন ওই নারীকে আটকাতে হবে, তুই ওটা যদি শুনোস, তাদের উপর দিয়ে যা গেছে, এই যে উমামা ফাতিমা কিন্তু কিছু বলার চেষ্টা করছে যে রাস্তায় বের হলে, এবং সাইবার বুলিং এর কথাও কিন্তু উমামা ফাতিমা বলছে। এই যে ব্যারিয়ার্স গুলা, দিস আর রিয়েল ব্যারিয়ার্স, আওয়ার লিভিং থ্রু দোজ এক্সপেরিয়েন্সেস, আমরা এগুলা রাইট। এই ব্যারিয়ার গুলাকে তুই সব সাইড কাটায়ে বায়োলজি, সাইকোলজি আর ব্রেইনকে যখন আনতেছস একজন ব্যারিস্টার, হ্যাঁ, কি? হ্যাঁ, সে খারাপ কাজ করছে, এগ্রিড। লেটস নেক্সট স্টেপ হচ্ছে এই যে বলি আওয়ার লিভিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আওয়ার লিভিং এক্সপিরিয়েন্স গুলো ডকুমেন্টেড হচ্ছে কোথায়? এখন মাত্র কে কিছু টক করতেছে? শো হচ্ছে, কিন্তু এত টক শো হচ্ছে এর মধ্যে। হ্যাঁ, কে করতেছে? আমার তো এখানেই হ্যাঁ, কথা, মানে আসিফ হচ্ছে নাহিদ কিছু কেন কিছু তো করতেছে না? ট্রু। ঠিক আছে, সেটাও আছে। এখন কথা হচ্ছে এত রকমের এত ধরনের টক শো হচ্ছে, মানুষ সবগুলোর সাথে ক্যাচ আপ করার চেষ্টা করতেছে, আর নারী রিলেটেড কিছু মানে যে টক শো গুলো হচ্ছে সেখান থেকে শুনে একটা ডকুমেন্টেড লিস্ট বানায়, দিজ আর দ্য ইস্যুস এন্ড লেটস ওয়ার্ক অন দিস এট দ্য সিস্টেম লেভেল। হুম, ওই প্রসেসটা প্রতিটা ইন্ডিভিজুয়াল মানুষ করবে না। হুম, লিডাররাও তারা এখন ইলেকশনের জন্য ব্যস্ত, জানি না তারা কতখানি ক্যাচ আপ করার টাইম পাবে। হ্যাঁ, হুম, হুম, এইখানেই কাজ হওয়া উচিত। নারী কমিশন থেকে শুরু করে যত হ্যাঁ, ধরনের উইমেন রিলেটেড ইন্টারেস্টেড জায়গা আছে, ইউ অ্যান্ড আই অ্যাজ রিসার্চার, what we should do is we should actually start writing, make documents, বাংলায় হুম, লিখি, লিখে লিখে এই জিনিসগুলোকে পেপার মতো। বাংলা একাডেমিতে রিসার্চ প্রপোজালের জন্য ইয়ে দিছে, অ্যাডভার্টাইজমেন্ট দিছে ডিসেম্বরের মধ্যে। রিসার্চ প্রপোজাল, অ্যাজ লং এজ ইটস ইন বাংলা, তুমি যে কোনো রিসার্চ পাবলিশ করতে পারবা। আমার মনে হয় এটা খুবই একটা ভালো জায়গা। তোমার যখনই লিখিত ডকুমেন্ট থাকবে, একটু পেপার আকারে হলে ভালো হয়, তখনই আমরা এই যে লিভড এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমরা সব ডকুমেন্ট গুলো করতে পারবো। এই জায়গায় ব্যারিয়ার। এবং সেখানে কি হইতে পারে? তুমি ইন্টারভিউ নিতে পারো, তুমি সার্ভে করতে পারো, তুমি এটা অনেক কিছু করে একটা সুন্দর হোয়াইট পেপার বানায় সাবমিট করতে পারো যে এইসব হুম, কারণে নারীরা পলিটিক্সে আসতে পারতেছে না। হ্যাঁ। হ্যাঁ, বলো। এখানে তবে ফুয়াদ আব্দুল্লাহ সব কথার মধ্যে একটা কথা, একদম লাস্টে এসে একটা কথা আমার খুব ভালো লাগছে নুসরাত। সেটা হচ্ছে উনি বলছে যে, উনার কথাকে আমি বলি যে সমাজকে কোনো কিছু চাপিয়ে দিলে সমাজ রিভোল্ট করে, ঠিক ট্রু, আছে? হুইচ ইজ 1000% ট্রু। উনি যে ভেরি ট্রু। উদাহরণটা দিছে যে যারা, এখানে দেখ, এখানে উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যারা করে, তারা যে একটা বাবলের মধ্যে বসবাস করে আমাদের দেশের কনটেক্সটে, এটাও চলে আসছে। কারণ উনি যে উদাহরণটা দিছে, হুইচ ইজ সো ট্রু, যে যেখানে 1/3 সম্পত্তি পাচ্ছে না মেয়েরা, সেখানে তুমি হ্যাঁ, চলে হ্যাঁ। আসছো যে 50% দিয়ে দিতে হবে। এখন তো মানুষ তো রিভোল্ট করবেই, মানুষের উপর কোনো কিছু চাপাই দেওয়া মানুষ পছন্দ করে না। তো এখানে আমার ওনার কাছে কোশ্চেন, আপনি তো সমস্যাটা আইডেন্টিফাই করছেন, আসলে করছেন, তার মানে কি, ওয়াজ ভেরি ডিপ্লোম্যাটিক অ্যান্ড ভেরি স্মার্ট, ভেরি কানিং। আরো আরো স্ট্রং ওয়ার্ড বলতে চাচ্ছি না আমি, যে তার ভোট ব্যাংকে যেন অসন্তুষ্ট না করে। আপনি আসলে বুঝেন সমস্যাটা কোথায়। তাইলে সমস্যাটার যে ব্যারিয়ার্স গুলা, এগুলা দিয়ে কথা বলতে আপনার সমস্যাটা কোথায়? আপনি কি ব্যারিয়ার গুলো বললেই আপনাকে ভোট দেবে না? এত এত খারাপ অবস্থা আমাদের দেশে মেয়েদেরকে নিয়ে, সিচুয়েশন। তো উনি যে এই যে যেমন ধর তুই, উনি যেটা বললো যে সমাজ রিভোল্ট করবে, সমাজ কেন রেডি না? তাহলে এই কথাটা আপনি বলেন যে সমাজ রেডি না মেয়েদেরকে নিতে। অ্যাটলিস্ট এটা বললেও তো আমাদের প্রবলেমের কিছুটা হইলেও অ্যাকনলেজমেন্ট হয় যে হ্যাঁ, আমরা কিভাবে সোশ্যাল ব্যারিয়ার গুলার ভিতর দিয়ে যাচ্ছি। ওরা মানে আউট অফ নোওয়্যার তারা এগুলো নেই। আমাদের সারা জীবন ওই নয়েজ মেক করতে করতে আগাইতে হবে। এই জায়গাটাও নয়েজ মেক। এই কারণেই তো তুই আমি পলিটিক্যাল আড্ডা শুরু করা, তাই না? উমামা ফাতিমা যেখানে ফিল করে যে মেয়েরা পলিটিক্যাল আড্ডা করার জায়গা পাচ্ছে না, এই কারণে তোর আমার আড্ডা, এই পলিটিক্যাল আড্ডা অসম্ভব ইম্পর্টেন্ট। এরকম আরো হুম, 100টা পলিটিক্যাল আড্ডা হওয়া উচিত, ভার্চুয়াল স্পেসে, ইয়ে স্পেসে। এইভাবে করে করে উইল হ্যাভ টু কিপ মেকিং নয়েজেস। তুই যে এছাড়া কথাটা বলছিস একটু আগে, যে এই যে পেপার জমা দেওয়া, হোয়াইট পেপার, এবং ছোট ছোট করে, আমার কাছে না মনে হয় যেমন তুই আর আমি, আমরা তো আসলে সব করতে পারবো না যত মাথায় আইডিয়া আসতেছে, বাট
আই হোপ যারা শুনতেছে তাদের মধ্যে কেউ না কেউ গ্রুপে করে হোক, 2-3 জন বান্ধবী মিলে হোক, মেয়েদেরকেই করতে হবে আলটিমেটলি। এবং আমি জানি যে অনেকে উইলিং, ভাইরাও অনেকে আছে যারা আসলে চায় যে সমাজের এই সমস্যাগুলো চেঞ্জ হোক। তো ভাইদের মধ্যে যদি কেউ শুনে, আমি আশা করবো যে আসলে তারা গ্রুপে গ্রুপে করে হলেও অ্যাটলিস্ট টক শো গুলাতে মেয়েরা যে প্রবলেম গুলা বলতেছে, জাস্ট এই এই প্রবলেম গুলো কেউ যদি পয়েন্ট আউট করে দোস্ত, যে পয়েন্ট হুম করে, হুম বিকজ দিজ আর কামিং থ্রু দ্য লিভড এক্সপিরিয়েন্সেস। এটা কিন্তু সবচেয়ে এক্স্যাক্টলি। ইম্পর্টেন্ট, যে তারা আসলে এখন কি কিন্তু ফেস করে। শোন, এআই ইউজ করে জাস্ট অটো ট্রান্সক্রাইব করা যায়, বাংলাও অটো ট্রান্সক্রাইব করা যায়, জাস্ট ওই জায়গার ট্রান্সক্রিপ্টটা কালেক্ট করে তারপরে যদি সবগুলো একটু কম্পাইল করে তারপরে কিন্তু এখান থেকে অনেকগুলো মানে অ্যানালাইসিস ইয়া করে করা কয়েকটা যায়, পেপার বের করা কোনো করা ব্যাপারই না। যায়। এবং ইভেন তিনজন ফ্রেন্ড মিলে একটা এই ধরনের একটা জুম কলে একটা রেকর্ডিং করে সেটা ট্রান্সক্রিপশন করে তারপরে ওইটাকেই আবার একটা লিভিং ডকুমেন্ট বানায় করা ফেলা যায়। যায়, বল। হ্যাঁ। যেমন এই হ্যাঁ যে আসিফ না, আসিফ যেমন ইয়াতে আছে না, আসিফ না, নাহিদ, আমাদের আইটি রিয়ান আসে। আমার না হ্যাঁ যখন, আমি তোকে একদম এখানে সবাইকে যারা শুনতেছে তাকে ফ্র্যাঙ্কলি বলছি, যখন আমার আইটিটাকে এভাবে অ্যাটাক করা হলো এবং আমি একবার রিকভার করা হলো, কিছু ভাইরা আছে, আপুরা আছে, ওনারা অনেক ইয়া করছে, করে রিকভার করা হলো, 2বার রিকভার করা হলো, 3বার, এখন তো লাস্ট একদম চলেই গেল। তখন আমার কাছে মনে হয়েছে যে হাউ ইম্পর্টেন্ট উই আর অ্যাজ এ ফিমেল অ্যাক্টিভিস্ট টু দ্য স্টেট। কারণ আমরা তো স্টেটকে রিচ করব, বা আমরা যে সাপোর্ট কোনো নেটওয়ার্ককে রিচ করব, ওইটাই তো আমাদের নাই, আমাদের জানি না। আমি ওইটাই তো আমাদের নেই। আমি হ্যাঁ 2007 থেকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজমে, আমি জানি না যে আমি কাকে রিচ করবো, এবং যেখানে আমি রিচ করতে গেছি সেখানে উল্টা আমার বিপদ হয়েছে, কারণ ডকুমেন্টস গুলোকে আচ্ছা। মিস ইউজ করা হয়েছে। তাহলে দেখ, ও এই যে অ্যাক্টিভিস্টদের, ফিমেল অ্যাক্টিভিস্টদেরকে, বা অ্যাক্টিভিস্টও বাদ দে, ফিমেলদেরকে একটা সেফ সাইবার স্পেস দেওয়াটা, কারণ এখন তো সোশ্যাল মিডিয়া আমাদের লাইফের হাফ পার্ট, এটা হাফ ভার্চুয়াল, আমাদের রিয়েলিটি হাফ রিয়েলিটি, সরি হাফ ভার্চুয়াল বলছে, হাফ রিয়েলিটি। সো আসিফ যেখানে কাজ করতে, সরি নাহিদ যেখানে কাজ করতেছে, আমার কাছে মনে হয় ইট শুড বি ওয়ান অফ হিজ প্রায়োরিটি, যে সেফ ভার্চুয়াল স্পেস ক্রিয়েট করার জন্য কি ধরনের পলিসি দরকার, তাহলে না আমরা বলতে সবসময় পারবো। না একটা নারী রিলেটেড লেন্স রাখতে হবে রে দোস্ত, মানে যেই যে কোনো জায়গায় কাজ করতেছে, কারণ হচ্ছে মনে হচ্ছে যেহেতু এটাতে সবাই সাফার করতেছে, তো সবার জন্য একটু ইয়ে করলেই দ্যাটস এ প্রোগ্রেস ইটসেলফ। বাট তুমি যদি নারীর লেন্স দিয়ে না দেখো যে এক্স্যাক্টলি এই যে আমি সলিউশনটা দিলাম এটা কি একটা মেয়ের জন্য এনাফ কিনা, হুম। ওই জিনিসটা না করা পর্যন্ত কিন্তু ওই যে সিস্টেমেটিক একটা ইমপ্রুভমেন্ট ইজ নট গোনা টক টু It's not going মাইনরিটিস to লাইক happen. আস। তুই হুম হুম সেম জিনিসগুলোই তুই চিন্তা করে, যে সাইবার স্পেসে তুই যা দেখতেছিস, যে কমেন্টস গুলা দেখতেছিস, রিয়েলিটিতে যখন একটা মেয়ে পলিটিক্সে পার্টিসিপেট করতে চায়, উই গো থ্রু দ্য সেম থিংস, বুঝছো? হুম হুম। আমাকে বল, যখন রেভলিউশন শুরু হয়েছে, আমার কাছের মানুষদের প্রথম কমেন্ট কি ছিল জানো? যখন রেভলিউশন শেষ হয়েছে, স্বাধীনতা পাইলাম আমরা, যে ওকে শেষ, এখন এখন তুমি পলিটিক্স থেকে বের হয়ে আসো। আমি জানি যে তারা ওয়েল উইশার হয়ে বলছে, কারণ পলিটিক্স ইজ এ ভেরি স্ট্রেসফুল জব, আর আমার একাডেমিয়া, আমার অন্য, আমি একাডেমিয়ার মানুষ। বাট বাট জিনিসটা দেখ, যে যখন দরকার ছিল, হ্যাঁ তুমি রাত দিন 24 ঘন্টা করছো, সমস্যা নেই, কিন্তু এখন স্বাধীন হয়ে গেছে, এখন বের হয়ে আসো। একটা ছেলে কিন্তু এই জিনিসটা এই এক্সটেন্টে ফেস করবে না, ছেলেরাও ফেস করছে, আমি এটা একনলেজ করতেছি, কিন্তু আমাদের এক্সটেন্টে না। যেমন আমার কমেন্টের সাথে কি আসে, তোমার 2টা বাচ্চা আছে, দেখ কমেন্ট গুলা কিভাবে আসে, ব্যারিয়ার গুলা কিভাবে এস্টাবলিশড হয়। তারপরে মেয়ে হিসেবে আমাকে যেভাবে সরাইয়ে আনার চেষ্টা সবার পলিটিক্স থেকে। ইনফ্যাক্ট এই পডকাস্ট এগুলো নিয়ে কথা বলি না, কারণ মনে হয় কি সব খালি নিজেদের স্ট্রাগল গুলোর কথা বলতেছে, বাট অ্যাগেইন পার্সোনাল ইজ পলিটিক্যাল দোস্ত। আমি যেটার ভিতর দিয়ে গ্রোথ করতেছি, আরেকটা ফিমেল অ্যাক্টিভিস্ট সেম এগুলোর ভিতর দিয়ে অনেক ফিমেল অ্যাক্টিভিস্ট গ্রোথ করতেছে। এই যে পডকাস্ট করতেছি, এটার জন্য আমাকে কিন্তু আমার কাছের মানুষদের, একটা মেয়ের তো অনেকগুলো পরিবার থাকে, আমার প্রত্যেকটা পরিবারের মধ্যে কিন্তু আমাকে এক্সপ্লেইন করতে হয়েছে টু এন এক্সটেন্ট, যে কেন আমি এই পলিটিক্যাল পডকাস্ট গুলো আমাদের দরকার মেয়েদের ভয়েস রেজ করার জন্য। তো এই 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 ব্যারিয়ার্স গুলো না, মানে, আচ্ছা, আহ, আরেকটা ইন্টারেস্টিং কথা আমার মাথায় আসছে যখন ফুয়াদ আব্দুল্লাহর কথা শুনতেছিলাম, লাস্ট, আই প্রমিস, লাস্ট, বল বল। আমি ওনাকে ধুয়ে দিচ্ছি না, আমি ওনার ওনার গ্যাপ গুলো ওনাকে দেখাতে চেষ্টা করতেছি। আই হোপ যদি উনি যদি এটা শুনে, যে কারণ অ্যাগেইন আমাদের দেশের অর্ধেক মানুষ মেয়ে, তুমি মেয়েদেরকে এইভাবে ল্যান্সিং করে ফেলবা আর মেয়েরা কিছু বলবে না, তা তো হবে না। উনি ওই যে পুলিশ ভ্যানের সামনে যে মেয়েটা দাঁড়াইছিল, ওই মেয়েটার উদাহরণ এনে উনি একটা কথা বলছে, দেখো, দেখ দেখ নুসরাত, উনি কি বলছে, এখন তাকে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন? কারণ সে বোধ করছে না। আমার না সাথে সাথে মনে হয়েছে, ডিড ইউ টক টু হার? আপনি তো ওই মেয়ের সাথে কথা বলছেন, আপনি কিভাবে জানেন যে সে বোধ করতেছে না? এবং এখানে আবার উনি ইন্টারেস্ট কথাটা টেনে আনছে। এখানে আমি তোকে একটা প্রশ্ন করি নুসরাত, আই রিয়েলি আর্নেস্টলি ওয়ান্ট টু নো,
এই যে ইন্টারেস্টকে অ্যাফোর্ড করার যে প্রিভিলেজ, বাংলাদেশের কয়টা মেয়ের তার নিজস্ব ইন্টারেস্টকে অ্যাফোর্ড করার প্রিভিলেজ আছে তুই বলে? ডিড হি এভার থট অ্যাবাউট, থিঙ্ক অ্যাবাউট ইট? সুন্দর বলছিস, খুব সুন্দর বলছিস, ঠিক এই এক্স্যাক্টলি এইটাই সত্যিকারের প্রশ্ন, যে বাংলাদেশে কয়টা মেয়ের নিজের ইন্টারেস্ট এফোর্ড করার প্রিভিলেজ আছে। প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে খুব লোডেড, এই প্রত্যেকটার পিছনে অনেক কিছু চিন্তা করার আছে। I can just keep explaining, তুই যে কথাটা বলছিস সেটার পিছনে কয়টা কথা করে আছে না, সেটাই। কারণ আমি তোকে, আমাদের মনে আছে এর আগে আমরা যে পলিটিক্স নিয়ে কথা টথা বলতেছিলাম, তখন আমি একটা উদাহরণ দিছিলাম যে শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল হয়েছে তাই মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে চাচ্ছিল, তার কিরকম জোরাজুরি করতেছিল, এবং খুব সম্ভব বিয়ে হয়ে গেছে। তুই যতগুলা ফিমেল ভাইরাল হয়েছে তাদের প্রত্যেকে যে কিসের ভিতর, ইভেন দিস ইটসেলফ ক্যান বি এ রিসার্চ ফর দ্য স্টেট, আমাদের আমাদের রাষ্ট্রের জন্য এটা আমাদের It should রাষ্ট্রের be. কাজ। তাদের খুঁজে খুঁজে বের করা উচিত ওই মেয়েগুলোর উপর দিয়ে, আফটার রেভলিউশন ওই মেয়েগুলোর উপর দিয়ে কি হয়েছে, যতগুলো মেয়ে ভাইরাল হয়েছে। কাউকে জোর করে বিয়ে দিয়ে দিছে, কাউকে তুই জানিস, আমি এটাও শুনছি যে ইনস্টিটিউশন চেঞ্জ করতে হয়েছে, বিকজ যেহেতু ভাইরাল হয়ে গেছে তাকে প্রচন্ড রকম এগুলা নিয়ে কমেন্ট টমেন্ট এই সে মোকাবেলা করতে হচ্ছিল। রাস্তা চেঞ্জ করে, যে রাস্তা দিয়ে হেঁটে যেত একটা মেয়ে, সে এখন আর ওই রাস্তা দিয়ে হেঁটে যায় না। তো এই যে প্রত্যেকটা মেয়ে যারা ভাইরাল হয়েছে ওই সময়, তাদের লাইফের ভিতর দিয়ে কি যাচ্ছে, একটা ছেলের উপর দিয়ে তো, অ্যাক্টিভিস্টদের উপর দিয়ে তো ওগুলো যাচ্ছে না, বরং তারা, ওই ছেলে অ্যাক্টিভিস্টরা হচ্ছে হিরো। হিরো, আচ্ছা এই যে ব্যাপারটা আমি ঠিক বুঝতে চেষ্টা করতেছি, মেয়েগুলোও তো হিরো, মানে কি হইলো ব্যাপারটা? যখন যুদ্ধ হয়, যুদ্ধের সিচুয়েশন আর নর্মাল লাইফের সিচুয়েশন কিন্তু এক না। উমামা ফাতেমা কিন্তু এটা বলতেছিল যে, এবং আহ, অনেক ফিমেল অ্যাক্টিভিস্টরা এটা বলছে যে ওই সময়টাতে তারা যে ইকুয়ালিটি, ইগালিটারিয়ানিজম বল, ইকুইটি, সব ধরনের প্রিভিলেজ গুলো যে ফেস পাইছিল, আলহামদুলিল্লাহ। কারণ হ্যাঁ, এক্সপিরিয়েন্স ছেলেরা, আমি করছে। আমি আমি কিন্তু এটা বলছিলাম যে যেভাবে ছেলে মেয়েরা একজন আরেকজনকে প্রোটেক্ট করছে, শিল্ড দিছে, তো এটা হচ্ছে যুদ্ধাবস্থা। প্যালেস্টাইনের একটা রিসার্চ করছিলাম দোস্ত, খুবই ইন্টারেস্টিং, যে যুদ্ধাবস্থার কারণে, কন্টিনিউয়াস অপারেশনের কারণে বাইরে থেকে ভিতরে অনেকগুলো ব্যারিয়ার ভেঙে যায়, কারণ নাইলে তুই সার্ভাইভ করতে পারবি না ছেলে মেয়ে একসাথে। দ্যাট মেক্স পারফেক্ট সেন্স। এটা আমাদের মধ্যে হয়েছিল রেভলিউশনে, যেহেতু আমাদেরকে সার্ভাইভ করতে হবে, আমাদের ভিতরের ব্যারিয়ার ভেঙে গিয়ে আমরা এক এক হইতে, এই যে ধর এভাবে এক হইতে হয়েছে, নাহলে তো আমি বাইরের শখটাকে ইয়া করতে পারতেছি না। যে বাইরের শখটা চলে গেছে, এখন আবার আলাদা হয়ে গেছে, জিনিসটা বুঝছো? দ্যাট মেক্স পারফেক্ট সেন্স। এই যে ইভেন যে কাপলস কাউন্সিলিং এ যেটা হয়, হ্যাঁ, দেখা যায় যে কাপলরা সবচেয়ে ভালো ফাংশন করে যখন হচ্ছে বাইরে থেকে প্রবলেম থাকে, এবং দে আর অ্যামেজিং অ্যাজ আ টিম। যখনই তারা একটা রিল্যাক্স স্টেটে চলে যায়, সবকিছু প্রপারলি হচ্ছে, তখন আর দে ক্যানট রিয়েলি বেয়ার ইচ আদার। কারণ হচ্ছে ওই ভিতর থেকে যা যা ছিল, যত ধরনের মিসোজিনি বল, এটা বল, ডিসরেসপেক্ট বল, সবকিছু আবার উঠে বের হয়ে আসতেছে। আসে। এবং তোমাদের একটা স্ট্যান্ডার্ড আছে অলরেডি, দিস ইজ হোয়াট ইট শুড বি, ওয়াই শুড আই টলারেট দিস এনিমোর। হ্যাঁ, হ্যাঁ, তো এই জায়গাগুলা, না সেক্ষেত্রে আসলে জুলাইয়ের সময়টা, ওই সময় যে মেয়েরা যে জিনিসটা এক্সপেরিয়েন্স করছে, ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে, পুরুষ না, ওয়েস্ট না, ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে ওয়ার উই ক্যান গো, দ্যাট এক্স্যাক্টলি। শুড বি আমরা যদি আওয়ার। 36 ডেজ, দোস্ত দেখ, ইমাজিন দিস, আমরা যদি 36 ডেজ এইসব ব্যারিয়ার ছাড়া এইভাবে পার্টিসিপেট করে যদি আমরা 36 ডেজ সার্ভাইভ করতে পারি, তাহলে আমরা এই জিনিসটাকে এক্সটেন্ড করে আমাদের সোশ্যাল লাইফে কেন এক্সটেন্ড করতে পারবো না? কেন আমরা এটাকে ফ্রেমওয়ার্ক ধরতে পারতেছি না? আমার বায়োলজি ব্রেন নিয়ে কেন বারবার টানতেছে সবাই? মানে তখন কি আমার ব্রেনে অন্য কিছু, নতুন কিছু অ্যাড হয়ে গেছিল? এবং আরেকটা কথা, ওনার দেখবি তুই এখন যখন কথাগুলো শুনবি না, ইভেন 36, ওই 36 ডেজ এ মেয়েদের পার্টিসিপেশন কেউ না এখন নতুন নতুন ওয়ার্ড, লিডারশিপ আর পার্টিসিপেশন আলাদা করতেছে। খেয়াল করি, আহ, আমি এগুলো শুনতেছি, আমার আমার খুবই মজা লাগতেছে যে ব্রিং ইট ব্যাক, কারণ এগুলাতেই আমি ইউজ টু। তো তুমি অ্যাবিউসিভ রিলেশনে ইউজ টু হয়ে গেছো। ট্রমা বন্ধ হয়ে গেছে আমার। একদম। হ্যাঁ, হ্যাঁ। যে যে এখন বলতেছি কি, এটা তো লিডারশিপ ছিল না, এটা পার্টিসিপেশন ছিল। ভাইরে ভাই, কি হুম। পরিমাণ ইনশাল্লাহ আমাদের জুলাই বিপ্লবে মেয়েরা যে কাজটা করতেছে আমরা প্রজেক্টের, এটা আসলে দেখা যাবে পুরা ছেলেদের মধ্যে একজন মহিলা, একদম হুম। মধ্যবয়স্ক ধর মহিলা যেভাবে কথা বলতেছে, হুম। এক দঙ্গল আওয়ামী লীগের পুরো পিশাচের মতো মনস্টার মানুষের সামনে একটা মহিলা ওড়না পরা যেভাবে রুখে দাঁড়াচ্ছে, তুমি যদি লিডারশিপ বুঝো, হুম। লিডারশিপ কাকে বলে? আমার হুম। জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে হুম। ওয়ার্ড যে ইউজ করো ভাই মুখ দিয়ে, শুধু ভাই না বোনরাও, ওয়ার্ড গুলার মিনিং বুঝো তুমি?
নাকি ওই যে কলোনিয়াল প্রভুদের মতো ফিক্সড ডেফিনিশন আছে তোমার প্রত্যেকটা ওয়ার্ডের, ওই ডেফিনিশন দিয়ে তুমি সবকিছু দেখতেছো? সো ওইটাই যে লাইক একাডেমিশিয়ান হইতে হবে হোয়াইট পুরুষ মানুষ, মানে সবকিছুর স্ট্যান্ডার্ড হচ্ছে হোয়াইট পুরুষ হ্যাঁ, মানুষের স্ট্যান্ডার্ডে হচ্ছে একাডেমিয়া চলে, হ্যাঁ ওই ওরকম। সেম পলিটিক্স এর মতো তোর যে ওয়েস্টের যে পলিটিক্স, ওয়েস্টের পলিটিক্স এর কথা উনি টানছিল ফুয়াদ আব্দুল্লাহ ভাই, রাইট? এখন রাগ কমে গেছে, এখন ফুয়াদ আব্দুল্লাহ ভাই যা বলার বলে বলছি। তো উনি যে টানতেছিল, ওনার তো খুব ভালো করে জানার কথা নুসরাত, যে ওয়েস্টের প্রত্যেকটা দেশের পলিটিক্স হচ্ছে হোয়াইট মিডল ক্লাস ম্যান যারা, তাদের আন্ডারে সিনেট থেকে শুরু করে সবকিছু তুই দেখ, তারা রাজনীতি চালায়, তারা গেট কিপার। এবং সেম জিনিসটা আমাদের দেশে, আমাদের দেশের পলিটিক্সের গেট কিপার কারা? আমি ধর জামাতের রাজনীতির ভিতর থেকে দেখছি, জামাতের রাজনীতির ভিতরে মেয়েদের পলিটিক্যাল পার্টিসিপেশন এত এক্সট্রিম লেভেলের প্রবলেমেটিক, তুই ফিজিক্যালি তোর ভয়েস ইউ খান টক, যে ছেলেদের মিক্সড জেন্ডার কোনো ইয়াতে, ইভেন পর্দার পাশেও তোকে মাইক দেওয়া হবে না, তোর ভয়েস শোনা যাবে না। ইভেন লাস্ট আমি একটা জিনিস শুনছি, সেটা হচ্ছে যে আগে তো তাও প্রজেক্টর দেওয়া হয়তো ছেলে বক্তাদেরকে দেখার জন্য, লাস্ট একটা ইভেন্ট তাদের মধ্যে হয়েছে যেখানে ছেলে প্রজেক্টরই দেওয়া হয় নাই, কারণ তুই ছেলে বক্তার দিকে তাকাইলেও তোর পর্দার খেলাফ হবে। সো দ্যাট কাইন্ড অফ আচ্ছা, পলিটিক্যাল স্ফেয়ার এক্সিস্টিং ইন বাংলাদেশ, তারা হচ্ছে গেট কিপার। মানে বাংলা, মানে মানে মানুষ, মানে মেয়েরা তো বাসার বাইরে খুব একটা নিজস্ব এজেন্সি এক্সারসাইজ করতে চেষ্টা করে মসজিদে, হ্যাঁ মানে মুসলিম মেয়েদের জন্য যেটা হয়, হ্যাঁ তো মসজিদে তুই কতটুকু স্বাধীনতা পাচ্ছিস, কতটুকু ইয়ে এক্সচেঞ্জ করতে পারতিস, ওইটা অনেক কিছু কিন্তু মানে শো করে। এখানে মানে দেশে তো মেয়েদের মসজিদে যাওয়াই মানা, উইচ শোজ যে তারা কতটুকু মেয়েদের পার্টিসিপেশন চায়। এখানেও দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু পিছনে বসতেছে, ইমামের সাথে ডিরেক্ট কথা বলার কোনো সুযোগ নাই, মসজিদ বা কমিটিতে একটা, কয়জন হ্যাঁ মেয়ে আছে নুসরাত? কমিটিতে কয়জন মেয়ে আছে, এক্স্যাক্টলি, মানে এই যে এই একজনকে যে টোকেন হিসেবে রাখা হয় এখন কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ব্যক্তিতে। এবং ওইটাই অনেক বেশি বিশাল ব্যাপার হয়ে গেছে। এই টোকেনিজম তো একটা লম্বা টক হইতে পারে, টোকেনিজম, রাইট? হ্যাঁ, এই যে ইনক্লুসিভিটি দেখানোর জন্য, যেমন ওই যে এবি সো পার্টির বটম মধ্যে লাইন, দেখবি যে আছে দুই তিনটা মেয়ে থাকে। I don't know if that's token. Maybe it is. এখন তোর লিডারের কথা শুনে তাই মনে হচ্ছে যে এই বাদ দে। হ্যাঁ, বটম লাইন, সামারি, সামারি বল, তোর কি হ্যাঁ, মনে হয়েছে সবকিছু মিলায় ওভারঅল ইমপ্রেশন? তুই তো সবকিছুর পরে ফুয়াদ আব্দুল্লাহতে আটকে গেছিস। না, আমি ফুয়াদ আব্দুল্লাহ ভাই আটকাই নাই। যেমন ধর এখন আমি আবার বলতেছি ফুয়াদ আব্দুল্লাহ ভাই, কারণ আমার কাছে মনে হয় যদি উনি আমাদের এই কথা শুনে, আই এম কোয়াইট শিওর হি উইল টেক নোটস। এবং আমার কাছে মনে হয় যে এই কথাগুলো বলার ভিতর দিয়ে, যেমন নারী আটকাতে হবেই ওই ওই টক শো, তারপর নারীরা আড়ালে কেন, এই যে এই টক শো, এই যে এগুলো হচ্ছে, ইট প্রুভস যে পিপল আর রিয়েলাইজিং দেয়ার আর প্রবলেমস। এটাই আমার জন্য অনেক বিগ স্টেপ, যে মানুষ রিয়েলাইজ করতেছে প্রবলেম আছে, সো লেটস টক অ্যাবাউট ইট। তো আমার মনে হয় এটা এটা চেঞ্জ হবে, এবং ফুয়াদ আব্দুল্লাহ ভাইদের মতো মানুষরাই আস্তে আস্তে চেঞ্জ করবে, বাট দে উইল হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট হোয়াট দে আর ডুইং ইজ নাও ইজ টোটালি রং। ফুয়াদ আব্দুল্লাহ কি চেঞ্জ করবে আমি জানি না, আমি চাই আরো অনেকগুলো উমামা ফাতেমা বের হয়ে আসুক, আমার বুক ভরা ভালোবাসা, দোয়া, এবং অনেক মানে অনেক। আমি খুবই চাই যে উমামা ফাতিমা সার্ভাইভ করুক, এবং ওনার মতন ইনশাল্লাহ, মেয়ের মানে, ইনশাল্লাহ। so that we don't have to look up to Jacinda Ardern anymore. We হ্যাঁ, can look up to Humama Fatima, হ্যাঁ, and উমা then ফাতেমা আমার একদিন ইনশাল্লাহ আমার প্রাইম মেয়ে, মিনিস্টার হবে আমাদের দেশে, দেখিস, ইনশাল্লাহ। ইনশাল্লাহ 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 ওর মতন মানুষরাই যেন আরো আসে। আমি আমার মেয়েকে যেন উমামা ফাতিমার এক্সাম্পল দেখাতে পারি, অকাসিও কর্টেজের না হয় হ্যাঁ। এনিমোর।